এই বিশ্বকাপে যতগুলো ওয়ার্স্ট পারফর্মিং টিম ছিল প্রথম 2 রাউন্ড শেষে অন্তত একুয়াদরকে আমার কাছে ওই ক্যাটাগরিতে ফেলবো বলে মনে হচ্ছিল। কিন্তু জার্মানির সঙ্গে শেষ ম্যাচটা যখন তারা নামলো, আমি কিন্তু মোটেও এস্টিমেট করিনি যে একুয়াদর এভাবে তারা ঘুরে দাঁড়াবে। ঠিক আছে, তারা রীতিমতো জান প্রাণ বাজি দিয়ে জার্মানির সঙ্গে খেললো, ম্যাচটাকে বের করলো। শুধু বের করেনি, তারা 4 পয়েন্ট নিয়ে এখন ওয়ান অফ দ্য বেস্ট থার্ড টিম হিসেবে কোয়ালিফাই করার দ্বার প্রান্তে আছে। তবে এই গ্রুপে একুয়াদরের যে অবস্থান দেখছিলাম, কুরাসাও তারাও যেভাবে খেলেছে, আইভরি কোস্ট তারা যেভাবে স্ট্রংলি এই টুর্নামেন্টে নিজেদেরকে আবির্ভাব জানান দিয়েছে, তাতে করে আমার মনে হয়নি যে ইকুয়াদর এই টুর্নামেন্টে তেমন কিছু করবে। বাট দে রাইট দেয়ার ওন হিস্ট্রি। তারা শেষ ম্যাচটা, ভাগ্য যেহেতু লেখার সুযোগটা নিজের হাতে নিজেরই ছিল, তারা সেই কাজটা করেছে এবং দেখিয়ে দিয়েছে হোয়াট দে ক্যান ডু। যে এই ইন্সপিরেশনাল জয়, তার পেছনের মানুষটাকে নিয়ে একটু কথা না বললেই না। সেবাস্তিয়ান বেকাসেসে, আর্জেন্টাইন কোচ, ওয়ান অফ দ্য আর্জেন্টাইন কোচ যারা কিনা লাতিন আমেরিকার পার্টিসিপেটিং ওয়ার্ল্ড কাপ টিমগুলোতে কোচিং করাচ্ছেন, ম্যাক্সিমামই আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান। তো সেবাস্তিয়ান বেকাসেসে, তার মধ্যে স্পেশালিটি কি ছিল? নিশ্চয় কোনো স্পেশালিটি ছিল, যে কারণে একুয়াদর তাকে কোচ করে এনেছিল। তিনি ছিলেন হোর্হে সাম্পাওলির অ্যাসিস্ট্যান্ট। লিওনেল স্ক্যালোনি হোর্হে সাম্পাওলির অ্যাসিস্ট্যান্ট ছিলেন সেরিয়া পাবলো আইমার তারাও। তো 2018 সালে দলের মধ্যে একটা বিরোধ তৈরি হলো স্ট্যাটিস্টিক্স, কৌশল এগুলো নিয়ে, এবং স্বাভাবিকভাবেই প্লেয়াররা একটা বিদ্রোহ তৈরি করলেন। হাভিয়ার মাচেরানো, লিওনেল মেসি, সিনিয়র প্লেয়ার্স সবাই মিলে। তো সেই বিদ্রোহের পর দিন শেষে দলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়, হোর্হে সাম্পাওলি দল ছেড়ে যান, এবং যেহেতু হোর্হে সাম্পাওলি প্লেয়ারদের সঙ্গে ক্র্যাকিংয়ের কারণে দল ছেড়ে যান, সেই ক্র্যাকিংয়ের দায় নিয়ে পদত্যাগ করেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে। সেবাস্তিয়ান বেকাসেসে তিনিও করেন। তো পরবর্তীতে তাকে কোচ করে নেয় একুয়াদর, এবং লিওনেল স্ক্যালোনি, পাবলো আইমার তারা আসলে থেকে যান বর্তমান আর্জেন্টাইন সেটআপের সঙ্গে। তারা কন্টিনিউ করেন নতুন এই রেভলিউশনারি আর্জেন্টাইন সেটআপের পার্ট হতে। তো শেষ পর্যন্ত আর্জেন্টিনা টিমে বিদ্রোহী প্লেয়ারদের পক্ষে যারা সাইড নিলেন, সেই অ্যাসিস্ট্যান্ট কোচরা, তারাই পরবর্তীতে রিওয়ার্ডেড হলেন আর্জেন্টিনা দলে, এবং থেকে যেতে পারতেন সেবাস্তিয়ান বেকাসেসিও, কিন্তু তিনি থাকেননি। যেহেতু সাম্পাওলির অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেই দায়টা তারও এই বিদ্রোহের, তিনি কিন্তু সাম্পাওলি পদত্যাগ করার পর তিনিও চলে যান। তো এই ছিল আর্জেন্টাইন দলের সঙ্গে তার হিস্ট্রি। বাট তার একটা রেপুটেশন কিন্তু এরই মধ্যে বিল্ড হয়ে গিয়েছিল আর্জেন্টাইন তথা সাউথ আমেরিকান ফুটবলে। একুয়াদর তাকে কোচ করে আনে। তাকে কোচ করে আনার পর একুয়াদরের পারফরমেন্স এত চমৎকার ছিল, পুরো বাছাই পর্বে আর্জেন্টিনার পরে একুয়াদর ফিনিশ করেছিল। মাত্র 2টা ম্যাচে তারা হেরেছে, 8টা উইন করেছে, 8টা ড্র করেছে। অর্থাৎ লাতিন আমেরিকার পাওয়ারফুল ফোর্স হিসেবে কনমেবল জোন থেকে তারা এই ওয়ার্ল্ড কাপে আসে। একটা দল যারা কিনা উরুগুয়ে, ব্রাজিল, কলম্বিয়া এদেরকে পেছনে ফেলে যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে, সুতরাং তাদের কাছে তো আপনার এক্সপেকটেশন বেশি হবেই, কিন্তু সেই এক্সপেকটেশন অনুযায়ী তারা কিন্তু পারফর্ম করতে পারেনি এই ওয়ার্ল্ড কাপে। সেই কারণে তাদের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। একদম শেষ ম্যাচ ডেতে এসে তারা পারফর্ম করলো, এমনভাবে ফিরলো, একুয়াদর দেখিয়ে দিয়েছে বিগ মঞ্চের জন্য তাদের যে স্টার প্লেয়াররা তারা কিন্তু তৈরি। তো ইকুয়েডরের মূল গল্পে যাওয়ার আগে বেকাসেসেতে যেখানে থেমেছিলাম সেখানে গল্পটাই করি। তাকে সাধারণ দৃষ্টিতে যখন ডাগ আউটে দেখতেন, কি মনে হতো? একটা ভাইকিং কিংবা অ্যানশিয়েন্ট ওয়ারিয়ার কোনো একটা সেই টাইপের প্রতিচ্ছবি, তাই না? যে ভাইকিং একটা লুক, রক স্টারদের মতো। এই ম্যাচটা যারা আপনারা দেখেছেন, তারা দেখেছেন এই ম্যাচটা শেষে সেই গনসালো প্লাতার সেই গোল, যে গোলের কারণে জয় পেল একুয়াদর, তিনি চলে গেলেন সোজা গ্যালারিতে, এবং সেখানে গিয়ে স্ত্রী, পরিবার পরিজন, কাছের মানুষজন যারা তার প্রতি বিশ্বাস হারাননি তাদেরকে আলিঙ্গন করলেন। এবং সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট ইকুয়েডর কোচের, যে একদম গ্যালারির উপরে উঠে তিনি এই আলিঙ্গন এবং এই রকম আবেগী একটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছিল। তো এর পেছনের কারণটা হচ্ছে, প্রথম ম্যাচটা তো আইভরি কোস্টের সঙ্গে লেট গোলে তারা হেরেই গেল। পরের ম্যাচটাতে কুরাসাওয়ের সঙ্গে যে পারফরমেন্স হয়েছিল, একুয়াদরের যে প্যাশনেট ক্রাউড, তারা যেখানেই খেলেছে আপনারা দেখেছেন গ্যালারি জুড়ে ইয়েলো একটা ওয়েভ উঠতো গ্যালারিতে। আজকেও জার্মানির সাপোর্টারদেরকে আমি জানি না খুঁজে পেয়েছেন কিনা আপনারা, পুরো গ্যালারি আমরা দেখেছি ইয়েলো। তো একুয়াদরের যে ক্রেজি ফ্যান বেজ, তাদের সঙ্গে একটা বাদানুবাদ হয় সেই বেকাসেসের ফ্যামিলির, এবং শেষ পর্যন্ত তারা অনেকটা বলেই ফেলেছিলেন যে আমি হয়তো বা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলে আর এই দলের কোচ থাকবো না, এরকম একটা সিদ্ধান্ত তিনি উপনীত হয়ে গিয়েছিলেন। কিন্তু যাদের আসলে মনে মনে চ্যাম্পিয়নশিপ স্পিরিট বিরাজ করে, তারা আসলে এত সহজে হার মানেন না। সে বিশ্বাস থাকে বলেই জার্মানির মতো ওয়ার্ল্ড বিটার টিমের সঙ্গে তারা একেবারে লাস্ট ম্যাচে, মাস্ট উইন ম্যাচে এসে শো আপ করলো এত দারুণভাবে। আপনি দেখুন যে তারা প্রত্যেকটা প্লেয়ার, ইনকাপিয়ে, মোজেস কাইসিরো, পারভেজ এস্তুপিনিয়ান, উইলিয়াম পাচো, প্রত্যেকেই শেষ ম্যাচে এসে পারফর্ম করলেন। একুয়াদর তারা দেখিয়ে দিল যে কিভাবে তারা এই যে
একটা প্রতিবন্ধকতার দেয়াল তৈরি হয়েছিল তাদের সামনে নকআউটের এবং তাদের মাঝখানে, সেই দেয়ালটা কিভাবে উতরে তারা 4 পয়েন্ট নিয়ে ওয়ান অফ দ্য বেস্ট থার্ড প্লেস টিম হিসেবে তারা কোয়ালিফাই করলো। এবং হয়তোবা তারা এরপরের রাউন্ডে তেমন কিছু করতে পারবেও না, সেটা বড় কথা না। 2006 সালের পর আবার তারা কোয়ালিফাই করলো নকআউট ফেজে। তো ইকুয়েডরের জার্নিটা এবং তাদের যে প্যাশনেট ক্রাউড, সেই সম্পর্কে একটু বলা দরকার আমার। যে লাতিন আমেরিকা, আর্জেন্টিনা, কলম্বিয়া, তাদের ফ্যান বেস সম্পর্কে বলার কিছু নাই, তারা প্রুভেন একেবারে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস ক্রাউড। এবং আমরা যদি দেখি পেরু, একুয়াদর, তারাও যদি কোয়ালিফাই করে, তাদের ফ্যান বেসও কিন্তু অবিশ্বাস্য। উরুগুয়ে, প্যারাগুয়েরকে আমরা সেই রকমভাবে দেখি না ওয়ার্ল্ড কাপ স্টেজগুলোতে তাদের ফ্যানদের, কিন্তু পুরো ফ্যান বেস একটা ওয়ার্ল্ড কাপ হলে পুরো গ্যালারির নিয়ন্ত্রণ নেওয়া, দে আর ফেনমেনাল একুয়াদরের ফ্যান বেস। এবং তাদের হ্যাপি হওয়ার যথেষ্ট কারণ আছে। দিস ওয়াজ অ্যান ইমোশনাল উইন ফর দেয়ার কোচ সেবাস্তিয়ান বেকাসেসে, ফর দ্য প্লেয়ার্স, এভরিওয়ান। ইটস অ্যান অ্যাচিভমেন্ট। আমরা দেখেছি মোসেস কাইসিদো যেভাবে মাটিতে শুয়ে পড়লেন। এই জয়টা, এই অ্যাচিভমেন্টটা অসাধারণ কিছু। একটা দল, বিশ্বাস করবেন না, 3টা বছর বাছাই পর্বে খেলে একুয়াদর। লাতিন আমেরিকার যে বাছাই পর্ব, সেটা হয় সবচেয়ে লেংদি এবং সবচেয়ে বড়। এবং সেই বাছাই পর্ব থেকে যারা পার হয়ে আসে, তাদের যদি এই 3টা ম্যাচে মাত্র এই 2 সপ্তাহের ব্যবধানে খেলে তাদের বাড়ি ফেরত যেতে হয় নকআউট ম্যাচের টেস্ট না নিয়ে, সেটা বড়ই করুণ দেখায়। একুয়াদর, হ্যাটস অফ টু ইউ। আপনারা এত স্ট্রং একটা কন্টিনেন্ট থেকে কোয়ালিফাই করে এসে শেষ পর্যন্ত নকআউটে কোয়ালিফাই করলেন এবং ব্রেভারি দেখালেন এগেইনস্ট জার্মানি।